আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদ হবিষে। বিদ্যমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে অন্য কোনো উপায় ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা। ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহন ব্যয়, কৃষি সেচ কাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের। বাড়তে পারে মূল্যস্ফীতিও। তারা বলছেন ডিজেলের দাম লিটারে 15 টাকা না বাড়িয়ে পেট্রোল অকটেনের ভর্তুকি আরও কমিয়ে আনতে পারত সরকার। বিস্তারিত রিপোর্টে। মূল সংকট মধ্যপ্রাচ্যের, যদিও তার প্রভাবে প্রবল চাপে দেশের অর্থনীতি। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল মার্কিন যুদ্ধের প্রায় 40 দিনের মাথায় সরকার নতুন করে সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করল। অবশ্য খুব বেশি উপায়ও নেই, কারণ 1 মার্চ মাসেই আন্তর্জাতিক বাজারে 64% বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাঙ্কার পরিবহনে সরু সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। এতে বিশ্ববাজারে তেলের দাম একদিন কমছে তো আর একদিন বাড়ছে। যে চড়া দামে আসলে এই জ্বালানিগুলো সংগ্রহ করতে হয়েছে তার পুরোটা আসলে সমন্বয় হয়তো হয়নি, তো এটা হয়তো ধাপে ধাপে আরেক দফা হয়তো বাড়াতে পারে। রোববার সকাল থেকে নতুন দরে তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোতে। লিটার প্রতি দাম সবচেয়ে বেশি 20 টাকা বেড়েছে অকটেনের, আর সবচেয়ে কম 15 টাকা বেড়েছে ডিজেলের। এমনিতেই মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, তার উপর তেলের নতুন দাম কাটা খায় নুনের ছিটার মতো। আইএমএফ এর কিস্তির হয়তো ছাড় পাওয়া যেতে পারে এই মূল্য সমন্বয়ের কারণে, যেহেতু সরকার দাম বাড়িয়েছে। তার মানে হলো যে আইএমএফ এর দিক থেকে হয়তো কিছুটা তারা স্বস্তি পাবে যে না ঠিক আছে, সরকার সংস্কার করছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা, গ্যাস এবং ফার্নেস অয়েলের উপর আমাদের নির্ভর করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ডিজেলও ব্যবহার করা হয়। এখন যতটুকু আসলে মূল্য সমন্বয় হলো, তো সেটার কারণে আসলে মূল্যস্ফীতি ইমিডিয়েটলি বেড়ে যাবে, এবং এতে করে আসলে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ রয়েছেন, সীমিত আয়ের মানুষ, তো প্রত্যেকের জন্য কিন্তু জীবনযাত্রাটা কিন্তু অনেকটা কঠিন হবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 70%ই ডিজেল, যার সিংহভাগ অর্থাৎ প্রায় 63% ব্যবহৃত হয় পরিবহন খাতে। বাস ট্রাকের ভাড়া বেড়ে গেলে চাপ পড়বে পণ্য পরিবহনে। কৃষি খাতে 15% ডিজেল নির্ভরতা সেচ খরচ বাড়িয়ে দেবে, ব্যাহত করতে পারে উৎপাদন লক্ষ্যমাত্রা। জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব চেইন রিঅ্যাকশনের মতো প্রতিটি খাতে ছড়িয়ে পড়ে, যার প্রথম শিকার হয় খাদ্য আর নিত্যপণ্য। ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার অনেক খরচ বেড়ে যাবে। সুতরাং এই বিষয়টাকে নিয়ে সরকার একটু চিন্তা করা উচিত। আমরা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে হয়তো এখন একটা ইতিবাচক ভাবে সহায়তাটা পাবো, কিন্তু সব মিলিয়ে আসলে দেশের অর্থনীতির জন্য এটা চাপ তৈরি হওয়াটা কিন্তু অনিবার্য হয়ে পড়বে। অন্যদিকে কলকারখানায় জেনারেটরের খরচ বৃদ্ধি পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকাকে কঠিন করে তুলবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীতে সরকার নির্ধারিত নতুন মূল্যে জ্বালানি তেল বিক্রি শুরু হলেও পাম্পগুলোতে চিরচেনা চিত্র বদলায়নি। ভোক্তাদের অভিযোগ, দাম বাড়ার পরও সরবরাহ পরিস্থিতিতে তেমন কোনো উন্নতি হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে কিনতে হচ্ছে জ্বালানি তেল। শফিকুল ইসলামের বিস্তারিত রিপোর্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার। এতে লিটারে জ্বালানি তেলের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। অকটেনের রেট ছিল 120 টাকা, এখন বর্তমান রেট হচ্ছে 140 টাকা। আর পেট্রোল আগের রেট ছিল 116, এখন হচ্ছে 135। দাম বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। পাম্পগুলোর সামনে রয়েছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। তেল সংগ্রহে ভোগান্তির কারণে ক্ষুব্ধ চালকরা। তেলের দামটা প্রয়োজনে আরো বাড়াক, কিন্তু এই ভোগান্তি ভালো লাগতেছে না। তেল নিতে তো কালকে গত রাত 3টায় আমি আসছি, এখন পর্যন্ত কোনো তেলের সিরিয়াল পাইনি। এই মুহূর্তে পাম্পের ভিতরে কেবল আমরা ঢুকলাম তেল নেওয়ার জন্য, কিন্তু এটা আমাদের একটা বিশাল ভোগান্তি। এত শত নাটক করার পর তেলের দাম বাড়ানো তো দরকার ছিল না, আগে বাড়াইলে হয়তো। এখন দাম বাড়াইছে ভালো কথা, পর্যাপ্ত পরিমাণ তেল পাইলে ভালো। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। কেউ কেউ বলছেন তেলের দাম বাড়ায় সবকিছুর দাম বেড়ে যাবে, যার প্রভাব পড়বে জীবনযাত্রায়। কারণ আগের দাম ছিল হচ্ছে 120 টাকা, আর এখন 40 টাকা। এটা কষ্ট করে রাইড শেয়ার করি হচ্ছে তেলের হিসাব অনুযায়ী, আর আমরা যে রাইড শেয়ার অ্যাপগুলোতে মারি পাঠাবার, তারা হচ্ছে তেলের দাম অনুযায়ী তারা বাড়ায় না। যাদের টাকা আছে, যারা গাড়ির মালিক, তাদের সমস্যা নাই, কিন্তু এই ইফেক্টটা তো সমস্ত গরিব মানুষের ঘাড়ে পড়বে। সেটা হয়েছে বড় আতঙ্কের বিষয় বা কষ্টের বিষয়। আমাদের তেলের দামটা বৃদ্ধির সঙ্গে আমাদের ভাড়াটা কখনোই বৃদ্ধি পায় না, এর আগেও কখনো পায়নি, আশা করি মনে হয় না এর পরেও পাবে। ফিলিং স্টেশনের মালিকদের বক্তব্য, চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হলেই গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
এদিকে দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকেই সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে ডিজেল, অকটেন ও পেট্রোলের বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। অকটেনের সরবরাহ 20%, পেট্রোল ও ডিজেলের 10% সরবরাহ বাড়ানো হবে। সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 30% বেশি চাহিদা তৈরি হয়েছে। দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় 63%ই ডিজেল। অকটেনের ক্ষেত্রে সরাসরি ঘাটতি না থাকলেও চাহিদার চাপ বেশি। বর্তমানে দেশে প্রায় 29,484 টন অকটেনের মজুদ রয়েছে, যা দিয়ে প্রায় 25 দিনের চাহিদা পূরণ সক্ষম। এদিকে পরিশোধিত তেল নিয়ে প্রতিদিনই বন্দরে ভিড়ছে জাহাজ, বেড়েছে তেলের মজুদও। জ্বালানি সংকটের মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা শহরের বুধল এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক AKM মিজানুর রহমান এবং BGFCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক। প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত 210 দিনের মধ্যে 31 নম্বর কূপের খনন কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূপটির খননে ব্যয় ধরা হয়েছে 594 কোটি 25 লাখ টাকা। 5,600 মিটার গভীরতার এই কূপটি দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে। বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক। ঘোষিত ফলাফল অনুযায়ী সংগঠনটির সহসভাপতি 1 পদে মোহাম্মদ আক্তার বিশ্বাস নির্বাচিত হয়েছেন, সহসভাপতি 2 পদে হয়েছেন আব্দুল খালিদ বরকতুল্লাহ এবং সভাপতি 3 হয়েছেন AFM ওবায়দুল্লাহ। অর্থ বিষয়ক সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডক্টর হারুনুর রশিদ। চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোর্শেদুল হাসান। নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল কাইয়ুম তালুকদার মনি ও হাজি মোহাম্মদ শরীফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে ছিলেন জহিরুল হক ভূঁইয়া। আবাসন খাতের বর্তমান প্রেক্ষাপটে রিহ্যাবের নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে খাতটির নীতি সহায়তা, বিনিয়োগ পরিবেশ ও বাজার স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। নবনির্বাচিত পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেছেন, সবাইকে সাথে নিয়ে আবাসন খাতের উন্নয়নে কাজ করবেন তিনি। অনুপ পিয়ালের রিপোর্ট। শনিবার সকাল 10:30 থেকে শুরু হয়ে বিকাল 4:30 পর্যন্ত সুষ্ঠু এবং স্বচ্ছভাবে একটানা চলে রিহ্যাব নির্বাচন 2026 ও 2028-এর ভোট গ্রহণ। রাত 11:30টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। তাসনোভা মাহবুব সালাম 274 ভোট, 11তম স্থান দখল। নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে 274 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। It's really wonderful. This is the first time though I'm participating, but alhamdulillah সবাই আমাকে সমর্থন করেছে এবং সবাই আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে। এটা একটা বিশাল ব্লেসিং আমার জন্য। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আবাসন খাতকে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ কাজ করব, রিহ্যাবের জন্য সবাই মিলে কাজ করব, এটা আমার তাদের খাতে প্রতিশ্রুতি দেওয়া আছে, ইনশাআল্লাহ আমি করব। আবাসন খাতের সংকট সমাধান করবে নতুন পরিচালনা পর্ষদ, এই আশাবাদ ব্যক্ত করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও CEO আব্দুস সালাম। ভালোভাবে ইলেকশন হয়েছে, স্বচ্ছভাবে। সো এখন নতুন কমিটি গঠিত হইল। আমি আশা করি এই নতুন কমিটি এবং নতুন পরিষদ ভালো রিয়েল এস্টেট সেক্টরে যে সকল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবে। কারণ ঢাকা মেগা সিটি, এখানে আবাসনের অনেক প্রবলেম আছে। সো আশা করি এগুলো তারা দেখবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে প্রচুর কর্মসংস্থানের স্কোপ আছে। সো রিয়েল এস্টেট ব্যবসাটা যদি ভালো করা যায় এবং যদি গভর্নমেন্টের সহায়তা থাকে, নীতি সহায়তা, তাহলে এই সেক্টরে
অনেক কর্মসংস্থান করা সম্ভব। রিহ্যাব নির্বাচনে ঢাকা অঞ্চলের 20টি পরিচালক পদের মধ্যে 11টিতে জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা। জামালপুরের ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে দিন দিনই বেড়ে চলছে তুলা চাষ। একসময় অনাবাদি ও পতিত জমিতে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হয়, আগ্রহ বাড়ছে তাদের। তবে আগাম বৃষ্টি আর কুয়াশায় এবার ফলন কিছুটা কম। আর তুলা চাষ বৃদ্ধি করতে কৃষকদের প্রণোদনার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। জামালপুরের প্রতিনিধি রাজু আহমেদের ফুয়াদের তথ্যচিত্রিতে বিস্তারিত জানাচ্ছেন উপমা রায়। শ্বেতশুভ্র তুলায় জামালপুরের পাথালিয়া ও নাওভাঙা চরের চিত্রটাই যেন বদলে গেছে। সকাল থেকে সন্ধ্যা কৃষকদের ব্যস্ত সময় কাটছে তুলা ওঠানোর কাজে। ব্রহ্মপুত্র নদের চরের শুষ্ক ভূমিতে ধান ফলানো কঠিন। অন্য ফসল উৎপাদন করেও খুব একটা লাভের মুখ দেখা যায় না। এজন্য গত কয়েক বছর ধরে চরাঞ্চলে বাড়ছে তুলার চাষ। 15-16 বছর ধরে এই তুলার আবাদ করি, তাতে ভালো লাভ হয়েছে আগে থেকেই। কিন্তু এই বছর ফলন খুবই খারাপ, আবহাওয়ার গতি খুবই খারাপ। তুলার লেবারেরও দাম বেশি, আর খরচেও দামের সারের দাম বেশি। সব কিছুর দাম মিলে এইবার ফলন তো আরো কমই। আবহাওয়ার কারণেই বৃষ্টি বাদলা বেশি হয়েছে। প্রথম লাগানোর সময় পরে টরে গেছিল গাছ, পরে তোলা হয়েছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরির দাম বৃদ্ধির কারণে উৎপাদনে খরচ বেড়েছে। এমন বাস্তবতায় তুলার দাম বৃদ্ধি করতে না পারলে চাষে আগ্রহ হারানোর কথা জানালেন কৃষকরা। নেবার খরচ বেশি, 350 টাকার আগে আছে 250 টাকার, 350 টাকার দাম লাগে। তার মধ্যে সারের দাম বেশি, বীজের দাম বেশি, আগে কিন্তু পোষায় না। 5000 টাকা দিলে আগে পোষাবো। অন্যান্য ফসলের থেকে তুলা চাষে লাভ বেশি হয়। আরো 2-3 বার করছি, করার কারণে এবার হয়তো বা আপনার ওই আবহাওয়ার কারণে আমরা বৃষ্টির কারণে আমরা লাভজনক করতে পারতেছি না। আর সব জিনিসের দাম বেশি হওয়ার কারণে আবহাওয়া খারাপ। পুরুষ কৃষকদের সঙ্গে সমানতালে কাজ করছেন নারীরাও, তবে মজুরি নিয়ে আছে অসন্তোষ। 700 টাকা করে মাছ পুরাইলে করে খায়, 5-6 মাস খাইয়ে স্বামী নাই করে দিলে খাই। এইগুলো মন্দার বাজার, আমার তো দিন যায় মাছ পায় না। মনে করে কৃষকের বাড়াই দিত, তাহলে আমার বাড়াই দিত। কৃষকের 5000 টাকা, 400 টাকা 500 টাকা দিতে ব্যাপার না। সময় কাম করে এইভাবে সারাদিন কাম চলতে থাকে, চলে থাকলে তো এই 350 টাকা বেতন যে নিয়ে যায় সন্ধ্যার মাগরিবের আজানের পরে বাড়িতে যায় পৌঁছে, আমার ওই বেতনে পোষে না। কৃষকদের চারা রোপণ ও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে তুলা উন্নয়ন বোর্ড। আমরা চেষ্টা করব আগামীতে আমাদের যে অনুর্বর জমিগুলো আছে চরাঞ্চলে, সেগুলো আমাদের তুলা চাষের আওতায় নিয়ে আসবো এবং এই প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা যেভাবে কাটাতে পারি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে চাষিদেরকে সাহায্য করব। চলতি বছরে জামালপুরে 312 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 82 পয়সা, বিক্রয় মূল্য 170 টাকা 93 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 66 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায়, বিক্রি হচ্ছে 80 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে একুশে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।